হাই অ্যান্ড হ্যালো, মাইসেলফ অনিমান রয় অ্যান্ড ওয়েলকাম টু এআর ফিজিক্স। গত দুদিন ধরে আমরা যে টপিকটা সম্পর্কে দেখছি, আজকে হচ্ছে সেটা লাস্ট পার্ট। দ্যাট মিনস আজকে আমরা দেখবো হচ্ছে 3 নম্বর অ্যাপ্লিকেশন সম্পর্কে। প্রথম অ্যাপ্লিকেশন কি ছিল? প্রথম অ্যাপ্লিকেশন ছিল তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করা। 2 নম্বর অ্যাপ্লিকেশন কি ছিল? লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো একটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করা। আজকে 3 নম্বর অ্যাপ্লিকেশন কি? 3 নম্বর অ্যাপ্লিকেশন হচ্ছে যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করা। ঠিক আছে, এবার যে কোনো বিন্দু বলতে সেটা অক্ষের উপরেও হতে পারে, সেটা লম্ব সমদ্বিখণ্ডকের উপরেও হতে পারে, সেটা তার মাঝখানে যে কোনো বিন্দুতেও হতে পারে। ঠিক আছে, তো আমরা আজকে দেখবো হচ্ছে তাদের মাঝখানে যে কোনো একটা বিন্দুতে কি করে ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে হয় সেই সম্পর্কে। ওকে, তো সবার প্রথমে আমাদের কি দরকার? সবার প্রথমে আমাদের দরকার একটা তড়িৎ দ্বিমেরু, তাই না? তো একটা তড়িৎ দ্বিমেরু ড্র করি। মাইনাস কিউ, এখানে থাকলো প্লাস কিউ, এটা কি তৈরি হলো? তড়িৎ দ্বিমেরু। আমাদের প্রথম অ্যাপ্লিকেশন কি ছিল? অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করা। এই পয়েন্টের মান আমরা জানি। 2 নম্বর অ্যাপ্লিকেশন কি ছিল? 2 নম্বর দিন লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোন একটা বিন্দুতে, এই বিন্দুটা আমরা কি জানি? ক্ষেত্র প্রাবল্যের মান জানি। আজকে আমরা করব এদের মাঝখানে যে কোনো একটা বিন্দু, ধরলাম এই বিন্দুটার, বিন্দুর নাম দিলাম কি? এক্স নাম দিলাম। এই বিন্দুটার কি ক্ষেত্র প্রাবল্যের মান আমরা নির্ণয় করব। ঠিক আছে, তো এই তড়িৎ দ্বিমেরু থেকে এটার দূরত্ব কত? তড়িৎ দ্বিমেরু থেকে এটার দূরত্ব ধরলাম আর ডিস্টেন্স। ঠিক আছে, এইবার এই টাইপের যে ক্যালকুলেশন, এই যে স্পেসিফিক ক্যালকুলেশনটা যে কোনো বিন্দুর ক্ষেত্রে, এটা আমরা কি করে করব? এই ক্ষেত্রে আমরা করব কি, এই যে তড়িৎ দ্বিমেরুটা আছে এটা কি থাকবে? একটা দ্বিমেরু ভ্রামক থাকবে। দ্বিমেরু ভ্রামক কোন দিকে হবে? দ্বিমেরু ভ্রামক এদিকে হবে। সেটা পরিমাণ কত? ধরলাম পি পরিমাণ। ঠিক, তো সেটা হবে মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে পি পরিমাণ। ঠিক, এইবার এই এক্স বিন্দুটা এই তড়িৎ দ্বিমেরুর সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে? ধরলাম থিটা। কত তৈরি করে? থিটা অ্যাঙ্গেল তৈরি করে। ঠিক আছে, এটা ধরে নিলাম। অক্ষের উপরে থাকলে থিটা কি হবে? 0 হবে। লম্ব সমদ্বিখণ্ডকের উপরে হলে থিটা কি হবে? 90 ডিগ্রি হবে। ঠিক, তো এখানে মাঝখানে আছে, তো যে কোনো একটা পরিমাণ ধরে নিলাম, সেটা আরবিটারি ভ্যালু একটা হবে, সেটা হবে থিটা। ঠিক, আচ্ছা, এইবার এই যে পয়েন্টটা, যে পয়েন্টটাতে এই যে এক্স বিন্দুর যে লাইনটা এসে তড়িৎ দ্বিমেরুকে টাচ করলো, এই পয়েন্টটাতে আমরা এই যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান পি, এটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করব। ঠিক, একটা কম্পোনেন্ট হবে এই বরাবর, আরেকটা কম্পোনেন্ট হবে এই বরাবর। বোঝা গেল কি করলাম? এটা একটা তড়িৎ দ্বিমেরু, মাইনাস কিউ প্লাস কিউ দিয়ে তৈরি হলো। যে কোনো একটা বিন্দু নিলাম এক্স। ঠিক, এবার এক্স বিন্দুটা এই যে দ্বিমেরুটা আছে তড়িৎ দ্বিমেরু, এটার সাথে কত অ্যাঙ্গেল তৈরি করে? থিটা অ্যাঙ্গেল তৈরি করে। ঠিক, এই থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে আমরা এই যে তড়িৎ দ্বিমেরু প্লাস কিউ মাইনাস কিউ যে তড়িৎ দ্বিমেরু তৈরি হলো, এদের একটা কি থাকবে? দ্বিমেরু ভ্রামক থাকবে, তাই না? কি থাকবে? দ্বিমেরু ভ্রামক। সেটা কি মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে হবে। সেটা পরিমাণ কত ধরলাম? পি পরিমাণ। এবার এই পি যে তড়িৎ ভ্রামকটা আছে, এই যে পি যে দ্বিমেরু ভ্রামকটা আছে, এই দ্বিমেরু ভ্রামকটাকে আমরা এই পয়েন্টে এই থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে দুটো ভাগে ভাগ করব। একটা হবে এই বরাবর, একটা হবে এই বরাবর। এবার একটা পি, এটা কি একটা ভেক্টর, তাই না? ভেক্টর রাশি পি কি? পি হচ্ছে দ্বিমেরু ভ্রামক, এটা কি ভেক্টর রাশি, আমি প্রথম দিনই বলেছিলাম। তো এটাকে যদি দুটো কম্পোনেন্টে ভাগ করতে হয়, একটা কম্পোনেন্ট যদি এদিকে হয় থিটা অ্যাঙ্গেলে, আরেকটা কম্পোনেন্ট কি হবে? এই যে যেই ভাগটা হলো এটার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, তাই না? এভাবেই তো ভাগ হয়, ক্লাস 11 এর কনসেপ্ট। ঠিক, তাহলে একটা যদি এই বরাবর ভাগ হয় থিটা অ্যাঙ্গেলে, তাহলে আরেকটা কি হবে? 90 ডিগ্রিতে এই বরাবর হবে। এটাই হচ্ছে মেন এই যে অ্যাপ্লিকেশন, এটাতে বোঝার বিষয়। ঠিক আছে, তো পি মানে যে দ্বিমেরু ভ্রামকটা, এই দ্বিমেরু ভ্রামকটাকে আমি কি করলাম? দুটো কম্পোনেন্টে ভাগ করলাম। একটা হচ্ছে এই এক্স পয়েন্ট যে লাইন বরাবর আছে সেই লাইন বরাবর, আরেকটা তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক, আচ্ছা, এইবার যেটা এই বরাবর তৈরি হলো, এই যে পি দ্বিমেরু ভ্রামকটা, এই দ্বিমেরু ভ্রামকের যে কম্পোনেন্টটা যেটা থিটা অ্যাঙ্গেল বরাবর গেল, সেটা কি হবে? পি কস থিটা। এটা তো আমরা সবাই জানি। আর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা হবে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে এদিকে, এটাকে ড্র করলাম, এদিকে পি হয়। আর এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা আসবে সেটা কি হবে? সেটা হবে পি সাইন থিটা। ঠিক, থিটা যেদিকে থাকে সেদিকে কস কম্পোনেন্ট তৈরি হয়,
তার উল্টো দিকে কি তৈরি হয়, সাইন কম্পোনেন্ট তৈরি হয়, ঠিক। আচ্ছা, এইবার দুটো এই যে পি যে দ্বিমেরু ভ্রামকটা ছিল, এই দ্বিমেরু ভ্রামককে আমি দুই ভাগে ভাগ করলাম। একটা ভাগ কি পি কস থিটা, আরেকটা ভাগ কি পি সাইন থিটা, ঠিক। তো পি কস থিটা এটা কি একটা দ্বিমেরু ভ্রামক, পি সাইন থিটা এটা কি আরেকটা দ্বিমেরু ভ্রামক। তাহলে আমাদের কাছে প্রথমে একটা দ্বিমেরু ভ্রামক ছিল, সেটা হলো পি, ওটাকে দুটো ভাগে ভাগ করলাম, একটা হলো পি কস থিটা, একটা পি সাইন থিটা। তাহলে আমাদের কাছে এবার দ্বিমেরু ভ্রামক টোটাল কটা থাকলো, দুটো, রাইট, দুটো হলো, কারণ পি কে ভেঙে দুটো ভাগ করলাম। একটা ভাগ কি থাকলো আমাদের কাছে, পি কস থিটা, আর একটা ভাগ পি সাইন থিটা। এইবার এখানে ব্যাপারটা হচ্ছে পি কস থিটা যে দ্বিমেরু ভ্রামকটা আছে, সেই দ্বিমেরু ভ্রামকের অক্ষের উপর এক্স বিন্দুটা অবস্থিত, ঠিক। পি কস থিটাটা কেমন করে আছে, এইভাবে আছে, এটা কি পি কস থিটা, তাই না, এটা কি পি কস থিটা। এবার এই পি কস থিটা যে ভ্রামকটা, এই ভ্রামকের সঙ্গে অক্ষের উপর অবস্থিত এক্স পয়েন্টটা, তাই না, অক্ষের উপরে এই পয়েন্টটা অবস্থিত। আবার পি কস থিটাটা আছে হচ্ছে এইভাবে, সরি পি সাইন থিটাটা আছে হচ্ছে 90 ডিগ্রিতে। তাহলে পি সাইন থিটার লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, পি এটা, পি সাইন থিটা এটা, এটাকে যদি আমি এভাবে ড্র করি, এটা হবে পি সাইন থিটা। তো পি সাইন থিটা এটা যদি এভাবে সরে আসে, এক্সটা উপর দিয়ে চলে আসবে, তাহলে কি হবে, এইখানে হবে হচ্ছে এক্স পয়েন্ট, মানে লম্ব সমদ্বিখণ্ডকের উপর কি তৈরি হলো, এক্স পয়েন্টটা। তাহলে দুটো জিনিস আসলো, এক কি জিনিস, এক্স পয়েন্টটা পি কস থিটার অক্ষের উপর অবস্থিত, ঠিক, এক্স পয়েন্টটা পি কস থিটার অক্ষের উপর অবস্থিত। আর আরেকটা কি, এক্স পয়েন্টটা পি সাইন থিটা লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, ঠিক। একটা কি এক্স পয়েন্ট পি কস থিটার অক্ষের উপর অবস্থিত, দুই নাম্বার এক্স পয়েন্ট পি সাইন থিটার লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। আচ্ছা সরি, একটা জিনিস, একই জিনিস রিপিট করে ফেললাম, কি হবে, এক্স পয়েন্টটা পি কস থিটার অক্ষের উপর অবস্থিত, এক্স পয়েন্টটা পি কস থিটার অক্ষের উপর অবস্থিত। আবার এক্স পয়েন্টটা পি সাইন থিটার লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, ঠিক। তাহলে পি কস থিটার জন্য যে ভ্রামকটা যে ক্ষেত্র প্রাবল্য তৈরি হবে, সেটাকে আমি ধরে নিলাম E1, যেটা হবে বাইরের দিকে, ঠিক। পি সাইন থিটার জন্য যেটা হবে, সেটাকে আমি ধরে নিলাম E2, সেটা কি হবে, উল্টো দিকে হবে, ঠিক। ওটা বাইরের দিকে, এটা এই পাশে কেন হলো, আমরা আগের দিনে অ্যাপ্লিকেশনে দেখে নিয়েছি, ঠিক। তো কি হলো, এদিকে E1 তৈরি হলো, যেটা কি পি কস থিটার জন্য হলো, আর এইদিকে কি তৈরি হলো, E2 তৈরি হলো, যেটা কার জন্য তৈরি হলো, পি সাইন থিটার জন্য তৈরি হলো, ঠিক। তাহলে এদের দুজনের রেজাল্টেন্ট কি করে বেরাবে, এটা ধরে নিলাম এটা হচ্ছে ই। তাহলে আমাদেরকে বের করতে হবে হচ্ছে ই এর ভ্যালু। ই এর ভ্যালু কি হবে, E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার, তার উপরে রুট। কেমন করে, এটা যদি E1 হয়, এটা যদি E2 হয়, তাহলে এদের রেজাল্টেন্ট কি করে বেরায়, ক্লাস 11 এর রেজাল্টেন্ট কি করে বেরায়, ই কি করে বেরাবে, ই ইকুয়াল টু তো হবে 1/√E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার, তাই হবে না। তো আমাদেরকে বের করতে হবে ই এর ভ্যালু, যেটা নেট রেজাল্টেন্ট প্রাবল্য হবে, সেটা এই বরাবর হবে, তার ভ্যালু কি হবে, √E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার, ওকে। এবার E1 এর ভ্যালু কত, E1 এর ভ্যালু কত, E1 মানে হচ্ছে কার জন্য, পি কস থিটার জন্য। পি কস থিটার জন্য এক্স পয়েন্টটা কিসে আছে, অক্ষের উপরে আছে। তাহলে এই ভ্যালুটা আমরা প্রথম দিনের প্রথম অ্যাপ্লিকেশনে দেখেছিলাম, সেটা কি 1/4 পাই কাপ্পা এপসিলন নট টু পি হয়। অ্যাপ্লিকেশনে কি ছিল, পি, কারণ সেই ক্ষেত্রে যে দ্বিমেরু ভ্রামক ছিল সেটাই পি ছিল। কিন্তু আজকে আমাদের দ্বিমেরু ভ্রামক কি পি কস থিটা, তাহলে এখানে কি হবে, পি কস থিটা হবে বাই আর কিউব, এদের মাঝে ডিসটেন্স তার কিউব, ঠিক। E2 কি হবে, 1/4 পাই কাপ্পা এপসিলন নট, এটা তো থাকেই। এবার E2 মানে কি, E2 মানে হচ্ছে পি সাইন থিটার জন্য যে তড়িৎ প্রাবল্য তৈরি হবে। এবার পি সাইন থিটার জন্য এক্স বিন্দুটা তো লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, ঠিক। তাহলে এটা কি, এখানে যে ভ্যালুটা আসবে ওটা 2 নম্বর অ্যাপ্লিকেশন থেকে আসবে, মানে আগের দিনের অ্যাপ্লিকেশন, সেটা কি ছিল, শুধু পি ছিল উপরে, কারণ সেই ক্ষেত্রে আমাদের ভ্রামকের মান শুধু পি ছিল। আজকে আমাদের ভ্রামকের মান কি, পি সাইন থিটা। তাহলে এখানে কি হবে, পি এর জায়গায় বসবে পি সাইন থিটা বাই আর কিউব,
তাই না? তো এই যে E1 আর E2 এর ভ্যালুটা নিয়ে আসলাম, কোথা থেকে আসলো? E1 আর E2 এর ভ্যালু আসলো হচ্ছে আগের দুদিনের যে অ্যাপ্লিকেশন ছিল, এক অক্ষের উপরে, দুই লম্ব সমদ্বিখণ্ডকের উপরে, সেই দুটো অ্যাপ্লিকেশন থেকে আমরা যে তড়িৎ প্রাবল্যের মান বের করেছিলাম সেই মানটা আমরা এখানে লিখলাম। তো ওই মানটাকে যদি আমি এখানে বসাই তাহলে আমাদের কাছে কি আসবে? √1/4 পাই কাপ্পা এপসিলন নট তো কমন যাবে, 1/4 পাই কাপ্পা এপসিলন নট তার স্কয়ার তো কমন যাবে, ইনটু p/r³ কমন যাবে, ঠিক, p/r³ কমন যাবে, আর এখানে বাজবে কি 2 cos তার 2 cos থিটা তার স্কয়ার, ঠিক, 2 cos থিটা স্কয়ার মানে হচ্ছে 4 cos স্কয়ার থিটা, প্লাস এখানে বাজবে কি sin থিটা, sin থিটা স্কয়ার কি হয়? sin স্কয়ার থিটা আসলো। এটা বোঝা গেল। E1 আর E2 এর ভ্যালু, E1 আর E2 থেকে কমন কি গেল? E1 আর E2 থেকে কমন যাবে 1/4 পাই কাপ্পা এপসিলন নট, কারণ দুটোতেই আছে। আর এটা কমন কি যাবে? p/r³, দুটোতেই কমন আছে কি p/r³, তো ওটাও কি হলো? কমন হয়ে গেল, ঠিক। তো বাইরে কি আসবে? বাইরে আসবে হচ্ছে 1/4 পাই কাপ্পা এপসিলন নট ইনটু p/r³, আর এদিকে কি থাকবে? কারণ এখানে স্কয়ার ছিল তো বাইরে নিয়ে আসলাম, তো স্কয়ারটা সরে যাবে, শুধুমাত্র ভ্যালুটা বসবে, ঠিক। এখানে কি বাজবে? 4 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এখান থেকে আমি কি লিখতে পারি? 3 cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা লেখা যেতে পারে। এবার cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মানে কত হয়? 1 হয়। তো এখান থেকে আমি লিখতে পারি 1/4 পাই কাপ্পা এপসিলন নট p/r³, এদিকে √ওভার হবে 3 cos স্কয়ার থিটা প্লাস 1। তাহলে E এর ভ্যালু আমাদের কত বেরালো? E এর ভ্যালু আমাদের বেরালো 1/4 পাই কাপ্পা এপসিলন নট, যেটা কনস্ট্যান্ট থাকেই, যেহেতু আমরা গোটা ক্যালকুলেশনটা এসআই তে করছি সেজন্য কনস্ট্যান্ট কি থাকবে? 1/4 পাই কাপ্পা এপসিলন নট। সিজিএস হলে এই গোটা ভ্যালু 1 হয়ে যেত, ওটা আলাদা কথা। তো কি বেরোলো? 1/4 পাই কাপ্পা এপসিলন নট, যেটা কনস্ট্যান্ট, তারপরে p/r³, p/r³, তারপরে কি থাকলো? √3 cos স্কয়ার থিটা প্লাস 1, 3 cos স্কয়ার থিটা প্লাস 1। এটা কি? এটা হলো এই তড়িৎ দ্বিমেরু প্লাস কিউ মাইনাস কিউ দিয়ে যে তড়িৎ দ্বিমেরুটা তৈরি হয়েছে, সেই দ্বিমেরুর যে কোনো একটা বিন্দুতে অবস্থিত তড়িৎ প্রাবল্যের মান, ঠিক। তো এই তড়িৎ দ্বিমেরু যে কোনো একটা বিন্দু বের করলাম, এটাতে তড়িৎ প্রাবল্যের মান কি হবে? E = 1/4 পাই কাপ্পা এপসিলন নট p/r³ √3 cos স্কয়ার থিটা প্লাস 1। ক্যালকুলেশন সবচেয়ে সহজ যদি বলা হয়, আমার মতে তো এটারই ক্যালকুলেশন সবচেয়ে সহজ আগের দুটো অ্যাপ্লিকেশন থেকেও। এটাতে বোঝার জিনিস কি? একমাত্র বোঝার জিনিস হচ্ছে এই যে p, যে তড়িৎ প্রাবল্যটা, তড়িৎ প্রাবল্য না, দ্বিমেরুর ভ্রামক, দ্বিমেরুর ভ্রামককে আমাদের দুটো ভাগে, দুটো কম্পোনেন্টে ভাগ করতে হয় থিটা অ্যাঙ্গেলে। এক হচ্ছে p cos থিটা আর এক হচ্ছে p sin থিটা, ঠিক। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে ইটা তৈরি হলো কত ডিগ্রি অ্যাঙ্গেলে তৈরি হবে? ধরলাম ফাই অ্যাঙ্গেলে তৈরি হলো, তাহলে আমাদের tan ফাই কি হবে? E2/E1, লম্ব বাই ভূমি, E2/E1। তো E2/E1 দিলে 1/4 পাই কাপ্পা এপসিলন কেটে গেল, p/r³ কেটে গেল, কি বাঁচলো? এখানে 2 cos থিটা বাঁচলো, এখানে sin থিটা। এবার sin থিটা উপরে যাবে কারণ E2 উপরে আছে, তো কি বাঁচবে? হাফ sin থিটা বাই cos থিটা মানে হচ্ছে tan থিটা। তো আমাদের tan ফাই এর মান কি বেরোলো? মানে কত অ্যাঙ্গেলে থাকবে, ঠিক। এই যে ইটা বেরালো, এই যে নেট রেজাল্টেন্ট যে তড়িৎ প্রাবল্যটা বেরালো, এটা কত অ্যাঙ্গেলে থাকবে সেটা বেরাবে হাফ tan থিটা। এই যে থিটাটা, এই থিটার tan এর ভ্যালুর হাফ পরিমাণ, ঠিক। তো সবার প্রথম কথা কি, এই যে তড়িৎ দ্বিমেরু, এটা আমরা কি বের করবো? দ্বিমেরু ভ্রামক। সেই দ্বিমেরু ভ্রামককে আমরা থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে দুটো ভাগে ভাগ করব, এক cos থিটা, p cos থিটা, আর একটা p sin থিটা। এবার x পয়েন্টটা p cos থিটার সঙ্গে অক্ষের উপর অবস্থিত,
পি সাইন থিটার সঙ্গে লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, কারণ পি সাইন থিটা এইভাবে তার লম্ব সমদ্বিখণ্ডকের উপর এক্স পয়েন্ট অবস্থিত। তাহলে এবার পি কস থিটার জন্য একটা কি হবে, প্রাবল্য হবে, সেটা কি E1। E1 এর ভ্যালু প্রথম অ্যাপ্লিকেশন থেকে আমরা জানি 1/4 পাই কাপ্পা এপসিলন নট 2p cos থিটা বাই r কিউব। আবার এই যে পি সাইন থিটা লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, তার জন্য কি হবে, একটা প্রাবল্য হবে, সেটা হবে E2। তার ভ্যালু আমরা জানি 2 নম্বর অ্যাপ্লিকেশন থেকে 1/4 পাই কাপ্পা এপসিলন নট p sin থিটা বাই r কিউব। ঠিক, তাহলে এদিকে হলো E1, এদিকে হলো E2, দুটোর মাঝে ডিগ্রি কত, 90 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে তাদের রেজাল্টেন্ট কি হবে, E হবে মাঝখান দিয়ে, E এর ভ্যালু কি হবে √E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার। ভ্যালু বসালাম, ক্যালকুলেশন করলাম, E1 এর ভ্যালু, E2 এর ভ্যালু। যদি এই স্টেপ থেকে এই স্টেপে আসতে কোন রকম সমস্যা যদি থেকে থাকে, তাহলে সোজা হয়েছে E1 এর ভ্যালু এখানে বসাবা, স্কয়ার করবা, E2 এর ভ্যালু বসাবা, স্কয়ার করবা, কমন নিবা, এই জিনিসটাই আসবে, এই লাইনটাই আসবে। তারপর সেখান থেকে কি করলাম, এই লাইনে আসলাম, তারপর তো সিম্পল ক্যালকুলেশন, সেখান থেকে আমাদের E এর ভ্যালু কি হলো, তিনটা লাইনের ক্যালকুলেশন, একটা দুইটা তিনটা লাইনের ক্যালকুলেশন, 1/4 পাই কাপ্পা এপসিলন নট p বাই r কিউব √3 cos স্কয়ার থিটা প্লাস 1। এটা কি আসলো, এটা আসলো হচ্ছে নেট রেজাল্টেন্ট, মানে এই যে তড়িৎ দ্বিমেরু, এই তড়িৎ দ্বিমেরু যে কোনো বিন্দুতে অবস্থিত যে x বিন্দুটা, সেই বিন্দুটার যে কি হবে প্রাবল্যের মান, যেটা আমাদের বের করতে হতো। এবার এই প্রাবল্য ইটা কোন একটা অ্যাঙ্গেলে তো থাকবে, কারণ এটা কি, এটা একটা দিকও থাকে, একটা মানও থাকে। তো মান তো আমরা বের করলাম এটা, এবার দিক কি করে বের করবো, ধরলাম E1 এর সাথে ফাই অ্যাঙ্গেলে আছে। E1 এর সাথে ফাই অ্যাঙ্গেলে থাকা মানে হচ্ছে এখান থেকেও ফাই অ্যাঙ্গেলে থাকা, তাই না? এই যে p cos থিটা সঙ্গেই তো E1 যাচ্ছে, তাহলে p cos থিটার সঙ্গে ফাই অ্যাঙ্গেলে থাকা, তাই না? তো এবার ফাই অ্যাঙ্গেলটা কি হবে, tan phi E1 বাই E2 বাই E1 হবে, কারণ এখানে এরকম তৈরি হলো না, এদিকে E1, এদিকে তৈরি হলো E2, তাহলে এদের মাঝে এটা বেরাবে E কি হবে, এটাই এই পাশে নিয়ে আসা গেল, এই E2 কে এই পাশে নিয়ে আসা গেল, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, ঠিক না? লম্ব কি হচ্ছে E2, ভূমি কি হচ্ছে E1, তো E2 বাই E1 ইকুয়াল টু হাফ tan থিটা বেরালো। ঠিক, কাটাকাটি করে দেখবা যদি কোনো বুঝতে অসুবিধা হয় এখানে। তো এটা কি বেরালো, মান বেরালো, দিক বেরালো, দুটোই বেরালো। ঠিক, এইবার আমরা এটাকে অ্যাপ্লাই করেও তো দেখবো, তাই না, যে আমরা যে মানটা বের করলাম এটা আদৌ কি ঠিক মান বের করলাম নাকি ভুল মান। তো অ্যাপ্লাই করে কি করে দেখবো, এই যে আজকের অ্যাপ্লিকেশনটা ছিল, এটা ছিল যে কোনো বিন্দু, যে কোনো বিন্দু মানে আমি মাঝের যে কোনো বিন্দু ধরতে পারি, অক্ষের উপরেও ধরতে পারি, আবার লম্ব সমদ্বিখণ্ডকের উপরেও ধরতে পারি। তো আমরা অ্যাপ্লাই কি করে দেখবো, অক্ষের উপরে দিয়ে দেখি, যদি প্রথম দিনে অ্যাপ্লিকেশনের মানের সাথে ম্যাচ করে যায় তার মানে বুঝবো ঠিক। তারপরে কি করবো, লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোন একটা বিন্দু নিয়ে দেখবো, সেখানেও যদি ম্যাচ করে যায় তাহলে কি বুঝবো যে এই ইকুয়েশনটা যে আমরা লিখছি সেটা ঠিক। ওকে, তো এটা একটা ছবি তুলে নিই আগে, এবার দেখবো এটা অ্যাপ্লিকেশন। ছবিটা থাক, ডায়াগ্রামটা, আচ্ছা এই ভ্যালুটাও রাখতে হতো, বাট ঠিক আছে কোনো ব্যাপার না। তো E এর ভ্যালু আমাদের কত বেরালো, 1/4 পাই কাপ্পা এপসিলন নট p বাই r কিউব √3 cos স্কয়ার থিটা প্লাস 1, তাই না? এবার আমরা যদি অক্ষের উপরে কোনো বিন্দু ধরলাম, এটা A বিন্দু, এই A বিন্দুতে বের করতে হয়, কারণ A বিন্দুটাও তো যে কোনো একটা বিন্দুই তো হয়, তাই না? তো A বিন্দুতে যদি হয় তাহলে এই লাইনটা এখান থেকে ঘুরতে ঘুরতে এখানে চলে আসবে, তাহলে থিটা কি হবে, থিটার ভ্যালু 0 হবে। ঠিক, তাই থিটার ভ্যালু যদি 0 হয় তাহলে A বিন্দুতে কি হবে, থিটার ভ্যালু 0 ডিগ্রি হবে, তাই না? থিটার ভ্যালু 0 হবে, তাহলে cos 0 এর মান কত হয়, cos 0 এর মান 1 হয়, cos স্কয়ার 0 এর মানও কত হবে, 1ই হবে, তাই না? তো এখান থেকে কি আসবে, এই গোটাটা cos স্কয়ার থিটার মান কি হবে, 1 হবে। তাহলে আমাদের এখানে আসলো কি 1/4 পাই কাপ্পা এপসিলন নট p বাই r কিউব ইনটু √3 প্লাস 1, 3 প্লাস 1 মানে তো কি হয়, 3 প্লাস 1 মানে √4 হয়, √4 কে কেটে দিলে কি হবে, 2 বাজবে, ঠিক না? তো আমাদের কাছে E এর ভ্যালু কি আসবে, 1/4 পাই কাপ্পা এপসিলন নট ইনটু এখানে বাজবে 2p বাই r কিউব। এবার কি হয়ে গেল, ব্যাপারটা তো ম্যাচ করে গেল।
আমাদের প্রথম দিনের অ্যাপ্লিকেশনে কি ছিল, অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে প্রাবল্যের মান, অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান, তো এটাই ছিল 2p/r3, মনে আছে 2p/r3 ছিল। এবার যে কোনো বিন্দুর ইকুয়েশন দিয়েও আমরা এটাই বের করতে পারলাম, তার মানে ইকুয়েশনটা ঠিক আছে। এবার নেক্সট চেক করার জন্য আমরা কি দেখবো, লম্ব সমদ্বিখণ্ডক, এটা ধরলাম বি পয়েন্ট, সেই বি পয়েন্টের ভ্যালু বের করতে হবে। তাহলে সেখানে কি হবে, E = 1/4 কাপ্পা এপসিলন নট ইনটু p/r3 রুট ওভার। এবার এই যে লাইনটা আছে থিটা অ্যাঙ্গেল, এটাকে যদি আমি ঘোরাতে 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 এখানে নিয়ে আসি, তাহলে কি হলো 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান কত হয়, 3 cos স্কয়ার 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান তো কি হয়, 0 হয়। তো cos স্কয়ার 90 ডিগ্রির মান কি হবে, 0 হবে। তো এই গোটা ভ্যালুটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে √1 বাঁচবে, √1 মানে তো 1ই হয়। তাহলে আমাদের কাছে E = কি বাঁচলো, 1/4 কাপ্পা এপসিলন নট p, এটা ইনটু p/r3। তো আমাদের 2 নম্বর দিনের অ্যাপ্লিকেশনে কি ছিল, লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে প্রাবল্যের মান বের করতে হয়েছিল। সেখানে আমাদের ভ্যালুতে এটাই আসছিল p/r3। অক্ষের উপরে হলে 2p/r3 হয়, লম্ব সমদ্বিখণ্ডকের উপরে হলে p/r3 হয়। এবার যে কোনো বিন্দুতে যেটা বেরালো p/r3 ইনটু √3 cos স্কয়ার থিটা প্লাস 1। এবার এটাকে ইউজ করে তো আমি অক্ষের উপরে বের করতে পারলাম, লম্ব সমদ্বিখণ্ডকের উপরে বের করতে পারলাম, তাই না? তার মানে কি, তার মানে আমি যে এই ইকুয়েশনটা লিখেছি, এই যে ইকুয়েশনটা E = 1/4 কাপ্পা এপসিলন নট p/r3 ইনটু √3 cos স্কয়ার থিটা প্লাস 1, এটা ঠিক, তাই না? এটা কি হয়ে গেল, ঠিক বের হয়ে গেল। কারণ অ্যাপ্লিকেশনে তো আমাদের এটার অ্যান্সার ম্যাচ করে গেল, অক্ষের উপরে হলে পরেও যেটা হওয়ার কথা ছিল সেটাই হলো, লম্ব সমদ্বিখণ্ডকের উপরেও যেটা হওয়ার কথা ছিল সেটাই হলো, তো ম্যাচ করে গেল। তার মানে আমাদের এই ইকুয়েশন ঠিক। তার মানে তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে অবস্থিত কোনো বিন্দুতে কি করতে হবে, যে কোনো জায়গায় অবস্থিত কোনো বিন্দুতে প্রাবল্যের মান বের করতে হলে সেটা বের হবে আমাদের এটা 1/4 কাপ্পা এপসিলন নট p/r3 √3 cos স্কয়ার থিটা প্লাস 1, ঠিক। তো এটাই হলো আমাদের আজকে 3 নম্বরের অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন দিয়ে আমাদের এই যে 3টা পরপর অ্যাপ্লিকেশন ছিল সেটা কমপ্লিট হলো। আশা করি এই অ্যাপ্লিকেশন সম্পর্কে বোঝা গেল। এটা একটা ছবি তুলে নিই, ওকে। সো আশা করি ক্যালকুলেশন সহজ লাগছে, কারণ ক্যালকুলেশন অ্যাকচুয়ালি সহজ ছিল। মেইন বোঝার জিনিস যেটা ছিল, সেই পিটাকে আমাদের দুটো ভাগে ভাগ করতে হয়, পি cos থিটা, পি sin থিটা। cos থিটার অক্ষের উপর থাকে, sin থিটার কি থাকে, লম্ব সমদ্বিখণ্ডকের উপর। তারপর আমাদের √e1 স্কয়ার প্লাস e2 স্কয়ার করে দিতে হয়। এবার e1 আর e2 এর ভ্যালু তো আমাদেরকে জানতে হবে আগের থেকে, সেটার জন্য কি আগের দুটো অ্যাপ্লিকেশন আছে, ওকে। তো এইভাবে আমাদের আজকে 3 নম্বর অ্যাপ্লিকেশনের মান আসে, মানে যে কোনো বিন্দুতে। সো আশা করি এই জিনিস সম্পর্কে বোঝা গেল, সহজ লাগলো। বোঝা গেলে লাইক করে দিও, শেয়ার করে দিও, নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও, ওকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, এই যে 3টা অ্যাপ্লিকেশন যে আমি দেখালাম 3 দিনের, 3টা জিনিসই কিন্তু ইম্পর্টেন্ট, ওকে। সো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে, ওকে, টাটা।